হ্যালো এভরিওয়ান, আমি উজ্জ্বল আপনাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে। আজকে আমরা একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনার বিষয় হলো মাধ্যমিকের পর কি করব এবং কি নিয়ে পড়ব, কি নিয়ে পড়লে আমাদের ভালো হবে। মাধ্যমিক পরীক্ষা শেষ, এখন ছাত্রছাত্রীদের মনে একটি দুশ্চিন্তা যে আমরা মাধ্যমিকের পর কি নিয়ে পড়ব, কোন স্ট্রিম নেব, সায়েন্স, আর্টস না কমার্স। সেরকমই তাদের অভিভাবকদের মনেও এই চিন্তাই রয়েছে। তো আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। তো মাধ্যমিক পরীক্ষা শেষ, এখন পরীক্ষার্থীদের দুটি ভাগে ভাগ করা যেতে পারে। যে একদল পরীক্ষার্থী যে তারা নিশ্চিত তারা সায়েন্স নেবে না আর্টস নেবে না কমার্স নেবে, এবং আরেক দল স্টুডেন্ট যারা অনিশ্চিত, যারা এখনো বুঝতে পারছে না যে তারা সায়েন্স নেবে না আর্টস নেবে না কমার্স নেবে, এবং তারা রেজাল্টের ওপর নির্ভর করে রয়েছে। এছাড়াও ফ্যামিলি, ফ্রেন্ডস এবং পারিপার্শ্বিক এনভায়রনমেন্টের ওপর নির্ভর করে রয়েছে তারা কি করবে। তো আমাদের আজকের আলোচনার বিষয় এই অনিশ্চিত ছাত্রছাত্রীদের নিয়েই। তো দেখুন যে মাধ্যমিকের পর তিনটি স্ট্রিম দেওয়া হয়, সায়েন্স, আর্টস না কমার্স, সায়েন্স, আর্টস বা কমার্স। তা সুতরাং এখন ছাত্রছাত্রীদের ওপর নির্ভর করে সে তারা কোনটাই নেবে, সায়েন্স নেবে না আর্টস নেবে না কমার্স নেবে। তা এইবার বিষয় যে আমরা কেনই বা সায়েন্স নেব, কেনই বা আর্টস নেব, কেনই বা কমার্স নেব, এটি তো সব থেকে বড় বিষয় যে কেন নেব। কিন্তু এটাই আসল বিষয় হওয়া উচিত যে আমরা কেন সায়েন্স, আর্টস, কমার্স নেব, কেন, হোয়াই, কেন। কিন্তু বর্তমানে এই কেনকে বাদ দিয়ে এখন আমরা সামাজিক ট্রেন্ডের দিকে চলে যাই যে অমুক বাবুর ছেলে সায়েন্স নিয়েছে, এখন সবাই সায়েন্স নিচ্ছে, সুতরাং তোকেও সায়েন্স নিতে হবে বা আমাকেও সায়েন্স নিতে হবে। এইরকম প্রেশার আমরা ছাত্রছাত্রীদের উপর ক্রিয়েট করতে থাকি, যেটি একদমই উচিত নয়। অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, আপনারা আপনাদের বাচ্চাদের ওপর এরকম কোনো প্রেশার দেবেন না যে পাশের বাড়ির ছেলে সায়েন্স নিয়েছে বা আপনার অফিসের কলিগ সায়েন্স নিয়েছে বা আপনার বিজনেস পার্টনারের ছেলে সায়েন্স নিয়েছে, মেয়ে সায়েন্স নিয়েছে বলে আপনার ছেলে মেয়েকেও সায়েন্স নিতে হবে। তার হয়তো সায়েন্স নিতে ভালো লাগে না। সুতরাং সরকারও আমাদের এই অপরচুনিটি দেয় মাধ্যমিকের পর যে আমরা কোন বিষয়টি নিতে চাই, কোন স্ট্রিম নিতে চাই, যার জন্য সেটি তাকে বাছতে দেয়। এরকমই যদি না হতো তাহলে মাধ্যমিকের পর কোনো স্ট্রিম ভাগ করতোই না, যেরকম ছোটোর থেকে চলে আসছে সেরকমই চলে আসতো। এইবার আলোচনা হচ্ছে যে ছাত্রছাত্রীদের উপর তোমরা কি করে চুজ করবে, কোনটি নিলে ভালো হবে বা কোনটি ভালো। দেখো, কোনো স্ট্রিম খারাপ নয়, সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, সেটি ডিপেন্ডস আপন ইউ, তোমার ওপর নির্ভর করবে। তুমি ক্লাস 1 থেকে 10 অবধি পড়েছো, ঠিক আছে। এবার ক্লাস 6 থেকে আমাদের মধ্যে এই থিঙ্কিংটি ডেভেলপড হয় যে আমাদের কোন সাবজেক্টটি ভালো লাগে। ক্লাস 6 থেকে 10 অর্থাৎ 6, 7, 8, 9, 10 এই 5টি ক্লাসে তোমরা 5 বছর পড়েছো, এবং 5 বছর পড়াকালীন তোমাদের কোনো সাবজেক্টের প্রতি বেশি অ্যাটেনশন চলে আসছে যে আমার এই সাবজেক্টটি পড়তে ভালো লাগে বা এই সাবজেক্টটি পড়তে ভালো লাগে না। এটি সবার মধ্যে হয়। এখন তোমরা যদি বলো যে আমি জানি না আমার কোন সাবজেক্টটি ভালো লাগে না, সেটা হতেই পারে না। তুমি জানো তোমার কোন সাবজেক্টটি পড়তে ভালো লাগে। কারণ তুমি চিন্তা করে দেখো যে মাধ্যমিকের আগে বা 9, 10-এ কোন সাবজেক্টটিতে তোমার সব থেকে ভালো নাম্বার না ভালো ইন্টারেস্ট ছিল, যেটি ইন্টারেস্ট ছিল সেটি তোমার সেই সাবজেক্টই তোমার কমান্ড ভালো। কিন্তু সেটি না করে এখন তুমি যদি এইভাবে করো যে মাধ্যমিকে তোমার রেজাল্টে তোমার যেই সাবজেক্টে বেশি নাম্বার এসেছে সেটি ধরে তুমি সেই স্ট্রিম নেবে, সেটা সব থেকে বড় বোকামি করবে তুমি। যারা রেজাল্টের আশায় বসে আছো, যদি সায়েন্সে, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, অঙ্কে ভালো নাম্বার আসে বা টোটালে যদি ভালো নাম্বার আসে তাহলে আমি সায়েন্স নেব, আর টোটালে যদি কম নাম্বার আসে তাহলে আমি আর্টস নেব, সেটা সব থেকে বড় বোকামি। তুমি ধরো তুমি টোটালে তোমার সব থেকে ভালো নাম্বার আসলো, টোটালে তোমার 400 আসলো, কিন্তু তোমার জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, অঙ্কতে তুমি অ্যাভারেজ 50 করে পেলে,
আর বাদবাকি সাবজেক্টগুলিতে তুমি 70, 75 এরকম করে পেলে, তাও তুমি সায়েন্স নেবে? কি করে নেবে? তুমি কি করে কোপ আপ করবে? কি করে 11-12 কোপ আপ করবে কি করে? যদি তোমরা এই থিওরিতে চলো যে আমি রেজাল্টের উপর ভিত্তি করে, আমি আমার নম্বরের ভিত্তি করে আমি আমার স্ট্রিম চুজ করব, তাহলে তুমি তোমার সাথে সব থেকে বড় বোকামি করছো, সব থেকে তুমি ফ্রড করছো নিজের সাথে। কারণ তোমাকে এই ফ্রডবাজির সাজা তোমাকেই পেতে হবে। যখন 11-12 যখন তুমি দেখবে যে সায়েন্সে কি করলাম, আমি সায়েন্স কিছুই মাথায় ঢুকছে না, তখন সেখান থেকে রিটার্ন নেওয়ার কোনো ব্যবস্থা থাকবে না, থাকবে যেটি হলো রেজিস্ট্রেশনের সময়। কিন্তু একবার সেই চক্রভিউতে ফেসে গেলে আর জীবনে ফিরে আসতে পারবে না, তখন তোমাকে সায়েন্স নিয়েই পড়তে হবে। নাহলে কি করতে হবে? 1 বছর ড্রপ দিয়ে আবার পেছনে যেতে হবে। এখান থেকে 2 বছর হয়ে গেল। সুতরাং এই ভুলটি কখনো করবে না যে আমি নাম্বারের উপর ভিত্তি করে আমি আমার স্ট্রিম চুজ করব। স্ট্রিম চুজ করবে তুমি তোমার প্যাশন অনুযায়ী, তুমি কি হতে চাও। তুমি ডক্টর, ইঞ্জিনিয়ার হতে গেলে তুমি সায়েন্স নাও। তোমার যদি এবার বলে তুমি আর্টস নিয়ে কি করবে, অনার্স নিয়ে পড়বে, টিচার হবে, পশ্চিমবঙ্গে কোথায় এসএসসি, কোথায় টিচার? খালি আর্টস নিয়ে পড়লে খালি টিচারই হওয়া যায় না, অনেক কাজ রয়েছে। তুমি হিউম্যানিটিস নিয়ে পড়ছো, তুমি যখন কম্পিটিটিভ 12 পাস করে বা গ্র্যাজুয়েশন করে যখন তুমি কম্পিটিটিভ এক্সামে ফিরে আসবে, তখন তোমাকে সেই হিউম্যানিটিস পড়তে হবে, ইতিহাস পড়তে হবে, ভূগোল পড়তে হবে। সুতরাং আর্টস নিলে যে একদমই খারাপ, এই বিষয়ে সব থেকে বড় মিথ। এবার তুমি যদি অ্যাকাউন্টেন্স পড়তে চাও, তুমি যদি চার্টার্ড অ্যাকাউন্টস হতে চাও, তুমি যদি বিজনেস ম্যানেজমেন্ট পড়তে চাও, তাহলে তোমাকে কমার্স পড়তে হবে। প্রত্যেকটি বিষয়ে আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে, প্রত্যেকটি স্ট্রিমস এর আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। কোনো স্ট্রিম খারাপ নয়, কোনো সাবজেক্ট খারাপ নয়। এরকম হতে পারে যে খুব বেশি অঙ্ক পারে, সে ইতিহাস তার মাথায় ঢোকে না, তাই বলে সে খারাপ স্টুডেন্ট? যে ভালো ইতিহাস পারে তার সে অঙ্ক পারে না, সে বলে সে খারাপ স্টুডেন্ট? এরকমই যদি হতো তাহলে ক্লাস 10-এর পর স্ট্রিম চুজ করতে দিত না, যে বাবু তোমার কোন স্ট্রিম ভালো লাগে তুমি সেটা নাও। তোমার ফ্রিডমের উপর, তোমার ফ্রিডম তোমার হাতে দিয়েছে। এখন সেটা যদি তুমি তোমার ফ্রিডম তোমার হাতে না নিয়ে পারিপার্শ্বিক প্রেশার বা পিয়ার প্রেশারের উপর নির্ভর করে তুমি তোমার স্ট্রিম চুজ করবে, তাহলে সব থেকে বোকামি তুমি করবে। তুমি সায়েন্স নেবে, আর্টস নেবে, কমার্স নেবে, সেটা তোমার উপর নির্ভর করবে। আর সায়েন্সই যদি সব থেকে বড় ভালো বিষয় হতো, তাহলে বিশ্বে এত বড় বড় ইউনিভার্সিটি থাকতো না, এত হিউম্যানিটিসের উপর এত গবেষণা হতো না, এত রিসার্চ ইনস্টিটিউট হতো না। তোমাদের ধারণা নেই যে কত বড় বড় ইনস্টিটিউট রয়েছে যারা ইতিহাস, ভূগোল, সংস্কৃত, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, এতে বড় বড় রিসার্চ হচ্ছে। তোমাদের ধারণা নেই। সায়েন্স জরুরি, তার বলে হিউম্যানিটিস তো আর ফেলে দেওয়া নয়। আজকে যদি হিউম্যানিটিস না থাকতো, ভারতের ইতিহাস জানতে পারতে না তোমরা, স্বাধীনতা সংগ্রামীদের নাম জানতে পারতে না, ইকোনমিক্স, অর্থনীতি, দেশের মুদ্রা ব্যবস্থা জানবে কি করে? ইকোনমিক্স পড়ে। পলিটিক্যাল সায়েন্স, বিদেশ নীতি, সংবিধান জানবে কি করে? পলিটিক্যাল সায়েন্স পড়ে। দর্শন, ফিলোসফি মাথা খুলবে কি করে? দর্শন পড়ে। ফিজিক্স, কেমিস্ট্রি, এদের যেমন মাহাত্ম্য রয়েছে, তেমন রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, দর্শন, সংস্কৃত, এদেরও মাহাত্ম্য রয়েছে। যেই ছেলেটি সিএ হতে চায়, যেই মেয়েটি সিএ হতে চায়, সে কমার্স পড়বে। যে অ্যাকাউন্টেন্সি পড়তে চায় সে কমার্স পড়বে, যে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পড়তে চায় সে কমার্স পড়বে। সব জরুরি, কিন্তু যার যার মাহাত্ম্য তার তার স্পেসিফিক মাহাত্ম্য রয়েছে। সুতরাং ছাত্রছাত্রীদের বলছি, ছোট ভাই বোন হিসেবে বলছি, তোমরা কোনো পিয়ার প্রেশার, পারিপার্শ্বিক প্রেশার, কারো প্রেশারের উপর প্রেশারাইজ হয়ে কোনো ডিসিশান নেবে না। এবং অভিভাবকদের উদ্দেশ্যেও বলছি যে আপনারা আপনাদের ছেলেমেয়েদের কোনো প্রেশারাইজ করবেন না যে তোমাদের এই সাবজেক্টটি বা এই স্ট্রিমটি নিতে হবে। তোমরা নিজেদের এক্সপ্লোর করো, তোমরা কোন সাবজেক্টটি নিতে চাও, তোমাদের কোন সাবজেক্টটি পড়তে ভালো লাগে। যেই সাবজেক্টটি পড়তে ভালো লাগে সেই সাবজেক্টটি নাও, তোমরা সেই সাবজেক্টটিতে জীবনে স্ট্যান্ড করবে। হারভার্ড গার্ডনার একজন গবেষক, তিনি মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি দিয়েছেন। মানে কি? মাল্টিপল ইন্টেলিজেন্স তিনি বলেছেন কারো হয়তো অঙ্ক করতে ভালো লাগতে পারে, কারো গান করতে ভালো লাগতে পারে, কারো নাচ করতে ভালো লাগতে পারে, কারো গিটার বাজাতে ভালো লাগতে পারে, কারো ছবি আঁকতে ভালো লাগতে পারে,
এক একজন মানুষ এক একজন ইন্টেলিজেন্সি নিয়ে পৃথিবীতে আসে। আমাদের হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, সেরকম মানুষের ব্রেনের ক্যাপাসিটিও সমান না। কারো ইতিহাস পড়তে ভালো লাগে, কারো অঙ্ক পড়তে ভালো লাগে, যার ইতিহাস পড়তে ভালো লাগে তার অঙ্ক পড়তে ভালো লাগে না। এরকম স্টুডেন্ট আছে সায়েন্সের খুব ভালো স্টুডেন্ট কিন্তু ইতিহাস পড়তে ভালো লাগে না। তাই বলে কেউ খারাপ স্টুডেন্ট না, যে যার যার জায়গায় ভালো স্টুডেন্ট। আজকে যদি সবাই সায়েন্সই পড়তো তাহলে আমরা ভারতে এত ইতিহাস নিয়ে এত গবেষণা হয়েছে সেটাও আমরা জানতে পারতাম না, দর্শন নিয়ে এত গবেষণা হয়েছে সেটাও আমরা জানতে পারতাম না। সুতরাং সব জরুরি, যেমন ডক্টরস ইঞ্জিনিয়ারও জরুরি সেরকম প্রফেসরও জরুরি, সেরকম ইউপিএসসি দিয়ে ডিস্ট্রিক্ট কালেক্টর হওয়াও জরুরি, সেরকম পুলিশ অফিসারও জরুরি, শিক্ষকও জরুরি, সব জরুরি। সুতরাং ছাত্রছাত্রীরা তোমরা ডিসাইড করো তোমরা কোন সাবজেক্ট নেবে, কোন স্ট্রিম নেবে। সেটা আমিও বলে দিতে পারবো না যে কোন স্ট্রিম তোমার পক্ষে নেওয়া ভালো, কারণ তুমি তোমার ভেতরে তুমি জানো, কেউ জানে না, তোমার বাবা মাও জানে না তুমি কোনটা ভালো পারো, তোমার শিক্ষকও জানে না। তোমার ফেভারিট শিক্ষক সায়েন্স নিয়েছে বলে তোমাকেও সায়েন্স নিতে হবে এর কোনো মানে নেই। তোমার ফেভারিট শিক্ষক আর্টস নিয়েছে বলে তোমাকে আর্টস নিতে হবে এর কোনো মানে নেই। তোমার যেটা ভালো লাগে সেটা তুমি নেবে, ইটস ডিপেন্ডস অন ইউ। এই ছিল আজকের আলোচনা। সুতরাং এই আলোচনার কনক্লুশন কি দাঁড়ালো, তোমার যেটা নেওয়ার ইচ্ছে, তুমি যেই সাবজেক্টটি ভালো পারো, তোমার হোয়াই যেটাতে ক্লিয়ার যে তুমি কেন নেবে, তুমি ভবিষ্যতে কি হতে চাও। ছোটোবেলায় আমরা অনেক কিছু হতে চাইতাম, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ক্রিকেটার, কিন্তু যেই আমরা বড় হচ্ছি আমরা আমাদের নিজের ক্যাপাসিটি বুঝতে পারি যে আমরা কি হতে চাই, কি হতে পারবো। সুতরাং এই সময় তোমরা তোমাদের ক্যাপাসিটি বুঝতে পারো যে কোন সাবজেক্ট, কোন স্ট্রিম, কোন লাইন নিয়ে পড়লে তোমার ভালো হবে, তুমি কোন লাইন নিয়ে পড়তে চাও সেই স্ট্রিম নিয়ে পড়ো। আমিও বলে দিতে পারবো না, তোমার ফেভারিট টিচারও বলে দিতে পারবে না, তোমার বাবা মাও বলে দিতে পারবে না তুমি কোনটা নিতে পড়তে পারো, তোমার পক্ষে ভালো হবে, তোমাকে সাজেস্ট করতে পারবে, কিন্তু ভার্ডিক্ট কেউ দিতে পারবে না যে তোমাকে এটাই নিতে হবে। সেটা তুমি ডিসাইড করবে তুমি কোনটা নিবে। এই ছিল আজকের আলোচনা। আশা করি আলোচনাটি ভালো লাগবে। যদি আলোচনাটি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো, ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের কীরকম লাগলো। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।